নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আজকের বিষয় হলো ভূমিকম্প, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি বর্ণা। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। হ্যাঁ, আমরা যারা যারা এই অঞ্চলে থাকি, এটা কিন্তু ভূমিকম্প প্রবণ এলাকা। আমাদের কাছেই সিকিম, আরো বেশি ভূমিকম্প প্রবণ, নেপালও ভূমিকম্প প্রবণ। এইরকম একটা এলাকায় থাকলে আমাদের তো ভূমিকম্পের মুখোমুখি হতেই হবে। যেমন আজ হয়েছে সাত সকালে। আমার সঙ্গে আজ স্টুডিওতে আছেন বাচিক শিল্পী অতনু চৌধুরী। নমস্কার। তার পাশেই রয়েছে আমার একেবারে ডান দিকে নাট্য ব্যক্তিত্ব, লেখক, অভিনেতা শ্রী কল্যাণময় দাস। নমস্কার। প্রথমে দুজনের কাছ থেকে শুনে নেব আজকের অভিজ্ঞতা। আজ সকাল সকাল কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি একটা ঝাঁকুনির মধ্য দিয়ে। হ্যাঁ, এই ভূমিকম্প প্রবণের এলাকা যে ব্যাপারটা তুমি বললে, আমরা শিলিগুড়িতে এর আগেও অনেক অভিজ্ঞতা অর্জন করেছি ভূমিকম্প সম্পর্কে। তা আজকেরটা একটু অন্যরকম এই কারণে যে খুব যে বেশি প্রাবল্য ছিল এই অঞ্চলে সেটা কিন্তু নয়। অনেকেই হয়তো বুঝতে পারেননি, অনেকে আবার বুঝেছেন বেশ ভাবে। যারা বিছানায় ছিলেন হঠাৎ দেখে খাটটা নড়ছে, কেউ চায়ের কাপে চা মুখে দেবেন সেই মুহূর্তে কাঁপা শুরু করেছেন। এই সমস্ত টুকিটাকি অভিজ্ঞতা। কিন্তু আফটার শক অর্থাৎ ভূমিকম্পের ঠিক পরবর্তীতে যে দেখা যায়, রাস্তাঘাটে চায়ের দোকানে প্রচুর মানুষ কিন্তু আলোচনায় ব্যস্ত থাকেন ভূমিকম্প কে কিভাবে ছিলেন এই অভিজ্ঞতা। আমারও ব্যাপারটা হচ্ছে আজকে যে সকালের যে ভূমিকম্পের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে একটু নড়ে উঠলাম, ভাবলাম যে নামবো কি নামবো না। এই নামতে নামতেই আমার কিন্তু কাঁপা শেষ। একদম। এবারে স্যার আপনার কাছ থেকে শুনি। আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। আচ্ছা, আমি যদি এটা সম্পূর্ণটা প্রকাশ করি তাহলে অনেকেই হাসবেন এবং আমাকে ভীরু ভাববেন আর কি। বেসিক্যালি আমি প্রত্যেক দিনই আমার ওই 6টা থেকে 6:30টায় আমি ঘুম থেকে উঠি। মূলত ওঠার পরে স্বাভাবিকভাবেই প্রাতঃকৃত্য যা যা হয়, বাথরুমে গিয়ে সেই মুহূর্তেই ওই 6:35-36 ওই সময়ই আমি ইউরিনালে ছিলাম। তো হঠাৎ করেই কাঁপলো এবং আমি ভাবলাম কি আমার কি হার্ট অ্যাটাক হবে, আমি কি পড়ে যাবো এখনই, এরকম হচ্ছে। এবং মানে খুব আক্ষরিক অর্থে বলি, আমার হিসু বন্ধ হয়ে গেছিল। মানে এটা একটা অদ্ভুত বিষয় এবারে হলো। কিন্তু এই 2011-তে যেই ভূমিকম্পটা হয়েছিল, তখন আমি চাকরি সূত্রে আমি তখন মেদিনীপুরে আর কি সেই সময়, এবং তারপরে পরেই আমি বিআরএস নেই বা চাকরি থেকে অব্যাহতি নেই আর কি। যাই হোক, সেইটা আবার পরে বলি। মানে আজকের ঘটনাটা অদ্ভুত, এটা অদ্ভুত আমার মনে হয়েছে যে দুটো বিষয়। একদম। আচ্ছা, এবারে তাহলে আমরা আজকের অভিজ্ঞতা তো শুনলাম, একটু অতীতেই ফিরে যাই। আপনি যে বললেন পরে বলবেন, প্রথমে অতনু স্যারকে দিয়ে শুরু করি। স্যার আপনি বলুন, এই অতীতের কোন কোন ভয়াবহ ভূমিকম্পের কথা আপনার মনে আছে? প্রচুর ভূমিকম্প আমাদের এখানে হয়েছে। শুধু আমাদের এখানে না, সারা ভারতবর্ষে অনেক ভূমিকম্পের সাক্ষী আমরা থেকেছি। যেমন 1993 সাল, আমরা তখন পন্ডিচেরি বেড়াতে গেছি। পন্ডিচেরিতে বেড়াতে যাওয়ার পরে রাত্রে সকালে যখন উঠেছি, তখন পেপারে দেখি যে লাটুরে ভূমিকম্প। তখন তো এত সোশ্যাল মিডিয়া ছিল না, পেপারটাই সম্বল। লাটুরে বিভৎস ভূমিকম্প হয়েছে, অনেক লোক মারা গেছে এবং পেপার পড়ছে। আশেপাশের অঞ্চলে দেখি সেই ভূমিকম্প নিয়ে সকালবেলা আলোচনা হচ্ছে। এই লাটুরের অভিজ্ঞতাটা আমি কিন্তু পন্ডিচেরিতে বসে উপভোগ বলবো না, মানে হয়েছি, জানতে পেরেছি এবং মানুষের দুর্ভোগ সম্পর্কে জেনেছি, সেটা পন্ডিচেরিতে। এবারে আসলো 2001, যেটা ভারতবর্ষের সাম্প্রতিক ইতিহাসে এরকম একটা ভূমিকম্প আমরা কিন্তু দেখিনি। সেটা হচ্ছে ভুজ। সেটা ভুজ আমরা জানি যে যেখানটায় হচ্ছে কচ্ছের রান আছে ওর কাছেই, এবং ওখানেই একমাত্র সমুদ্রের বালির বদলে লোনা জল, অর্থাৎ লোনা নুনের
সাগর বলা যেতে পারে, যেটাকে নিয়ে শীতকালে উৎসব হয়। সেইখানটায় কচ্ছের রান, এই ভুজে কিন্তু ভূমিকম্পটা বিভৎস ভূমিকম্প হয়েছিল। এই ভুজের কথা এই কারণে বলছি, 2001-এ ভূমিকম্প হলো, আর 2024-এ আমি ভুজে গেলাম। ভুজে গিয়ে এখনো পর্যন্ত অনেক বাড়িঘর, এবং সেই ডিজাস্টার তো বিরাট হয়েছিল, এখনো বাড়িঘর কিন্তু সেইভাবে ধ্বংসস্তূপের মতোই, ধ্বংসস্তূপ এখনো তৈরি হয়ে ওঠেনি। এবং সেখানকার মানুষদের, অটো চালক, গাড়ি চালক বা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা 2001-এর সেই ভুজের ভূমিকম্পের ঘটনা বললে তারা এখনো আতঙ্কে ভুগছে। যাই হোক বর্ণা, আমি আমার অভিজ্ঞতা বলে ফেললাম। আমার দীর্ঘ অভিজ্ঞতা যদি বলতে থাকি তাহলে আর কেউ বলার সুযোগ পাবে না, সেই জন্য তুমি একটু। না, আমার এই বিষয়ে আমি একটু, তখন আমরা ছাত্র আর কি, মানে আমার মূল বাড়ি যেহেতু আদিবাড়ি তুফানগঞ্জ, কুচবিহার জেলার তুফানগঞ্জে আদিবাড়ি। তো আদিবাড়িতে তখন আমাদের বাড়ির উল্টো দিকেই হচ্ছে আমাদের স্কুল, তুফানগঞ্জ NNM হাই স্কুল, শতবর্ষ প্রাচীন স্কুল, রাজামলের স্কুল। তো সেই স্কুলে আমি পড়াশোনা করতাম, প্রাথমিক পড়াশোনাটা ওই স্কুলেই হয় আমার। তো আমরা বিকেলবেলায় স্বাভাবিকভাবেই ওই মাঠেই খেলতে যেতাম বল টল নিয়ে। তো বন্ধু বান্ধবরা, সেটা হয়তো 83 বা 84 সন, 84 সনের মাধ্যমিক, যে 83 সন হবে, 82-83 এই সন হবে। সেই সময় হঠাৎ করে খেলতে খেলতে, ইতিপূর্বে আমাদের ভূমিকম্পের অভিজ্ঞতা হয়েছে অল্প বিস্তর বাড়িতে থাকাকালীন এগুলো, কিন্তু মাঠের মধ্যে, একটা খোলা মাঠের মধ্যে ওই রকমের একটা ভূমিকম্প, এবং চারিদিক থেকে একটা শব্দ, হ্যাঁ, এই মানে ওইটা আমার কাছে কিন্তু প্রচন্ড আতঙ্কিত আমাকে করেছিল আর কি সেটা। এবং সেটা সম্ভবত 83 সনে হবে। এবং পরবর্তী সময়ে পড়াশোনা করতে গিয়ে জানলাম, যেহেতু আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, পড়াশোনা করতে গিয়ে জানলাম, এবং তারপরেই আমার গৃহশিক্ষক ছিলেন একজন, তিনি আমাকে জানালেন, দেখ এটা কিন্তু তুফানগঞ্জে হবে, এরকম মাঝে মাঝেই হবে। কেননা এটার মধ্যে একটা বিজ্ঞান আছে, মানে টেকটনিক প্লেট, যেটা এই সুনামি যেবার হলো, সুনামি যেটা হয়ে গেল, ওইটা তো টেকটনিক প্লেটটার নেমে গিয়ে হলো, মানে ভেঙে গিয়ে হলো। এই ভেঙে গিয়ে যেই পোর্শনটায় গিয়ে ও গিয়ে পৌঁছেছে এখন, সেটা হচ্ছে তুফানগঞ্জের নিচে টেকটনিক প্লেটটা। আচ্ছা, হ্যাঁ, ফলে তুফানগঞ্জ হচ্ছে এতদ অঞ্চলের সব থেকে বেশি ভূমিকম্প প্রবণ জায়গা আর কি, মহকুমা। এবং সাথে সাথে কুচবিহারও, এবং লোয়ার আসাম, এবং লোয়ার আসাম থেকে কিন্তু মাঝে মাঝেই ভূমিকম্পের উৎপত্তি হয়। এই দিজপুর, তারপর গৌহাটি, তারপর আমাদের একদম এই যে ধুবড়ি জেলা, এখান থেকে কিন্তু প্রচুর ছোট ছোট ভূমিকম্পের উৎপত্তি হয়। আপনার প্রসঙ্গে, অতনুবাবু, আপনার প্রসঙ্গে আমি একটা বলছি, যে ভুজে এখনো ধ্বংসস্তূপ। এই 11-র যে ভূমিকম্পটা হয়ে গেল, তারপরে পরেই আমি আর শ্রীহরি দত্ত, চিত্রকর শ্রীহরি দত্ত, একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে গিয়েছিলাম হচ্ছে নেপালে। মানে অভিনেতা হিসেবে আমি ছিলাম, আর চিত্রকর হিসেবে শ্রীহরি দত্ত ছিল। সেখানে গিয়ে দেখলাম ওদের কিন্তু একটা খুব অদ্ভুত ব্যাপার তারা করছিল, যে সমস্ত হেরিটেজ ধ্বংসাবশেষ আর কি, হেরিটেজগুলো তারা কিন্তু একটা পাথরও ফেলতে দেয়নি কোথাও, তারা সব জড়ো করেছে আবার ওখানে। এবং ওইটার থেকে আমি তারপরে যখন আবার গেলাম, ওই যাওয়ার পরে আবার আর একটা এমনি ভ্রমণে গেলাম, তখন গিয়ে দেখছি যেগুলো সব ভাঙা অবস্থায় দেখেছিলাম আমরা, সেগুলোকে ওই ভাঙা অবস্থাতেই আবার যেভাবে বিল্ডিংগুলো, সৌধগুলো ঠিক ওইভাবেই করেছে। এইটা না, আমি এই ভূমিকম্প প্রসঙ্গে আমি একটু সরকারেরও দৃষ্টি আকর্ষণ করব। আমাদের এখানে যেগুলো হেরিটেজ ভেঙে যায়, সেগুলোকে ভেঙে ফেলে দেয়, সেগুলোকে সংরক্ষণ করে না। এইটা কিন্তু আমার নেপাল থেকে, এই নেপালের বিরাট ভূমিকম্পের থেকে, পোখরা থেকে কিন্তু এটা আমার একটা বিরাট লার্নিং হয়েছিল সেবার বর্ণা। খুব এটা কিন্তু দরকার, যে ভেঙে যেগুলো পড়ে যায় হেরিটেজ, সেগুলোকে যদি আবার ওইভাবেই, হয়তো একদম ঠিক করা যাবে না, কিন্তু কিছু অংশ তো ঠিক করা যাবে। বর্ণা, তোমার কি অভিজ্ঞতা আছে যে শিলিগুড়িতে যে ভূমিকম্পের আঁচ, ছোটবেলায় তুমি তখন খুবই ছোট, হ্যাঁ, আপনারা যত বছর আগের কথা বলছেন, সিকিম এবং নেপালে যে ভূমিকম্পটা হয়েছিল, তার আঁচটা তো শিলিগুড়িতে অনেকখানি পড়েছিল, সেই অভিজ্ঞতা তোমার আছে? তোমার একটু অভিজ্ঞতা শুনি। আমার অভিজ্ঞতা বলতে, আমি তখন অনেকটাই ছোট, ভূমিকম্প কি সেসব বুঝি না।
কারণ আপনারা যত আগের কথা বলছেন তত আগে আমি জন্মাইনি তো। 11টা জানার কথা, হ্যাঁ হ্যাঁ, 11টা জানার কথা। 11-15 যেতে পারবে। 15 যেতে পারবে। আমার মনে আছে একবার বিশ্বকর্মা পুজোর দিন আমি লিপস্টিক পরছিলাম। ওই তো 1100 সন। হ্যাঁ, আমি হচ্ছে বাজার করতে যাব পুজোর, সেটা এবার লিপস্টিক পরতে পরতে হঠাৎ দেখছি আমি দোতলার উপরে ছিলাম, পুরো বাড়ি এভাবে দুলছে, মানে ওটাই আমি প্রথম বুঝলাম যে ওটাকে ভূমিকম্প বলে। এবং ওই 11র ভূমিকম্পটা একটা অদ্ভুত ভূমিকম্প, সেটা হচ্ছে এটাকে বলে সার্কুলার আর্থকোয়েক। 11র ভূমিকম্পটা এবারে যেমন সার্কুলার ছিল না, এবার যেমন ছিল ডাইনে বাই এরকম ছিল, কিন্তু ওই সার্কুলার আর্থকোয়েকটার জন্য না আমার ছেলে, তারপরেও আমার একমাত্র সন্তানও, ও তখন বমি করে ফেলতো, মানে ওর শরীরের মধ্যে ওই রিদমটা ঢুকে গেছিল। হ্যাঁ, এবং ও বমি করে ফেলতো, এবং তারপরে ও মাঝে মাঝে হঠাৎ করে একটু কিছু ঝাঁকুনি হলেও বমি করে ফেলতো। এইটা অনেকেরই, এবং আমার আর এক বন্ধুর, ওরা টুইন বেবি, ওর ছিল তখন, ওরা খুবই ছোট সেই সময়, ওদেরকে সাইকিয়াট্রিক দেখাতে হয়েছে। হ্যাঁ, সেক্ষেত্রে সেই অভিজ্ঞতাটা আমারও আছে। 2015-তে যে ভূমিকম্পটা হলো, সেই ভূমিকম্প পরপর 3 দিন কিন্তু হয়েছিল, এবং একটা মোটামুটি রিক্টার স্কেল যেটা ছিল কাছাকাছি প্রত্যেক দিনই ছিল, কিন্তু ডিউরেশনটা কম ছিল। তো এই যে 3 দিনের পরপর যে কাঁপনটা, সেই কাঁপনটা উপলব্ধি করে আমার ছেলে কিন্তু ট্রমাতে চলে গেল। আপনি যেটা বললেন সাইকিয়াট্রিক, আমি একটা ব্যবস্থা গ্রহণ করলাম, সেটা হচ্ছে বাড়ির পাশ দিয়ে গাড়ি গেলেই একটু বাড়িটা দোলে ওঠে, তখন ও ভাবলো যে এটা ভূমিকম্প। আবার যখন সে হেঁটে যাচ্ছে তখন দেখছে যে সামনে দিয়ে কেউ হর্ন বাজিয়ে চলে যাচ্ছে, ওই হর্নের শব্দ সে একটু কেঁপে যাচ্ছে, তখন ছোট। এবারে আমি যেটা করলাম সেটা কালীবাড়িতে ওকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমাদের যে ঠাকুরমশাই ছিলেন তাকে আলাদা করে ডেকে বললাম, এ কিন্তু ভূমিকম্পের পরে যে কোনো কাঁপনেই কিন্তু ট্রমাতে ভুগছে, একটা ভয়, ভীতি, আতঙ্ক এরকম কাজ করছে। আপনি ওকে এমনভাবে মানে নাম টাম জিজ্ঞাসা করে, ছোট নাম টাম জিজ্ঞাসা করে এমনভাবে বলবেন এবং চরণামৃত খাইয়ে দেবেন, কি আশ্চর্য লীলা না কি ব্যাপারটা। উনি ওইভাবে গল্প টল্প ছলে চরণামৃত খাইয়ে, যাও তোমার আর কিছু হবে না, এরকম ব্যাপারটা, কিন্তু টোটাল ব্যাপারটাই গটআপ ছিল, কিন্তু ট্রমাটা কিন্তু কেটে গেল। ওইটাই, ওই তো মনটাকে একটা এই ডাইভারশনের ফলে ট্রমাটা কিন্তু কেটে গেল। সেই অভিজ্ঞতাটা আমার মনে আছে। আরেকটা সবচেয়ে বড় হচ্ছে ওই যে বিশ্বকর্মা পূজা 18ই সেপ্টেম্বর, হ্যাঁ সেপ্টেম্বর, এবং 2011 সেই ভূমিকম্পের যে রেশটা সেটা শিলিগুড়িতে ব্যাপক পড়েছিল, এবং সেই সময় সবাই বলছে যে বিশ্বকর্মা পূজার ডেটটা যখনই চেঞ্জ হবে 17-এর বছর চেঞ্জ হবে, ঠিক ঠিক। ভূমিকম্পের যে আবহাওয়া মোটামুটি ভাবে আমরা যদি বিশ্লেষণ করি, সেপ্টেম্বর, জানুয়ারি, এবং এটা যেমন জানুয়ারি মাস, এইভাবে এই সময়গুলোতেই ভূমিকম্প হচ্ছে। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। আমুদরিয়া নিউজ, ভয়েস অফ দ্য মার্জিনাল। কল্যাণবাবু, আপনি তো এই রিক্টার স্কেল, এমনি রিক্টার স্কেল আপনি বিজ্ঞানের ছাত্র, বললেন যে রিক্টার স্কেলটা কিভাবে বলা হয়, কি কেন বলা হয়, এবং বর্ণা তুমি একটা প্রশ্নের উত্তর দেবে, সেটা হচ্ছে কত রিক্টার স্কেল থেকে কত অতি প্রবল, কম প্রবল, মৃদু ইত্যাদি বলবে। আগে কল্যাণবাবুর কাছ থেকে শুনে নি যে রিক্টার স্কেল আসলে মানে আমাদের তো ওই একটা যন্ত্র, রিক্টার একটা যন্ত্র, সেই যন্ত্রটা বলতে কম্পনটা দেখা হয় আর কি, মানে যেটা আমাদের হার্টেরও একই ব্যাপার। কিন্তু হার্টের যখন আমরা কোনো চিকিৎসা করাই বা কিছু পরীক্ষা করাই, তখন একটা দেখা যায় যে একটা নোড তৈরি হয়, নোড, একটা নোডের সাথে আর একটা নোডের কত পার্থক্য হচ্ছে, কি পার্থক্য হচ্ছে, এই পার্থক্যটার হেরফেরটাকে রিক্টার স্কেলে হিসেব করে আর কি, মানে একটা মাপন যন্ত্র, মাপন যন্ত্র। এবার তুমি বলো। হ্যাঁ, এবারে তীব্রতা অনুযায়ী ভূমিকম্পকে 4 ভাগে ভাগ করা হয়। রিক্টার স্কেলে 4.9 এত মাত্রা পর্যন্ত যদি থাকে তাহলে সেটাকে আমরা মৃদু কম্পন বলি। আবার 5 থেকে 6.9 মাত্রা পর্যন্ত যদি যে কম্পনটা থাকে সেটাকে বলছি আমরা মাঝারি কম্পন। এবং 2011-তে এবং 2015-তে কিন্তু এই 6.8 অর্থাৎ মাঝারি কম্পন, তাতেই আমাদের কিন্তু কিরকম অবস্থা। তারপরে বলো। তারপরে 7 থেকে 7.9 মাত্রার যে ভূমিকম্প, মানে
কম্পনটা হয় সেটাকে বলা হয় তীব্র ভূমিকম্প। এবং আজকে যে ভূমিকম্পটা হয়েছে সে বলছে রিক্টার স্কেলে 7.1, অর্থাৎ এই তীব্র ভূমিকম্পের মধ্যেই কিন্তু তিব্বতে হয়েছে, মৃতের সংখ্যা বাড়ছে এবং আরো বাড়বে, এখনো তো ফট করে হিসেব করা না, সম্ভব পারা হয়নি, যাবে কিন্তু হ্যাঁ। এটা তীব্র ভূমিকম্প 7.1 কিন্তু রিক্টার স্কেলে। অনেকটাই, বর্ণা তুমি যা বললে, হ্যাঁ, আর 7 তারপর থেকে 7.9 যদি আমাদের এখানে এটা কমে যায় আর না, কি, আমাদের কমে যায়, দূরবর্তী। আস্তে আস্তে যত দূরে যায় তত আস্তে আস্তে ঢেউটা কমতে থাকে। একদম। আর 8 মাত্রার যদি বেশি হয় তবে সেটাকে আমরা অতি তীব্র কম্পন বলে থাকি। তাহলে আজকে যে ভূমিকম্প তিব্বতে হলো, যেটা আমাদের এখান থেকে অনেক দূরবর্তী স্থানে, কিন্তু সেখানে 7.1 রিক্টার স্কেলে ভূমিকম্প হয়েছে এবং সেক্ষেত্রে বলাই যায় ওটা তীব্র ভূমিকম্প, এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো নির্ধারণ করা নির্ধারণ সম্ভব হয়নি। হয়নি, যদিও কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে, হু হু করে বাড়ছে। বাড়ছে। এবং এটা যদিও- কোথায় পৌঁছবে? হ্যাঁ, এবং চীনে এটার ইয়েটা বেশি হয়েছে, আঘাতটা, কেননা যেই এলাকাটা হয়েছে না তিব্বতের, সেই এলাকাটায় জনবসতি খুব কম, খুবই কম সেই এলাকাটা, কিন্তু পাশেই যেহেতু চীন এবং আমাদের পাশেই হচ্ছে নেপালের বর্ডার, ওই নেপালেও কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আছে। চীনে কিন্তু হয়েছে প্রচুর কিন্তু মাত্রায় একটা হয়েছে। জিনিস আমি বলছি কল্যাণবাবু এবং বর্ণাকে, সেটা হচ্ছে আমাদের যত রকমের ডিজাস্টার আছে, আমরা যদি ধরে নিই বন্যা, অতিবৃষ্টি, অতি খরা, এই যে ব্যাপারগুলো যে যত, বা টর্নেডো, মানে ইয়েটা আমরা যেটা বলি যে ঝড় আসছে বিরাট, সুনামি, বা তার এই ব্যাপারগুলো, তবুও কিন্তু এখন বিজ্ঞান যেখানে পৌঁছেছে আঁচ করতে নাচ পারছে, করতে পারে। কিন্তু ভূমিকম্প না, এটাকে এখনো- এটাকে এখনো পাওয়া যাচ্ছে, মানে পাওয়া ধরা যায় না। পূর্ব মানে যেটাকে বলে ফোরকাস্ট, সেটা করা সম্ভব না, এখনো যায় না সেটা। কিন্তু আমরা বিজ্ঞান এগোচ্ছে, অদূর ভবিষ্যতে হয়তো আমরা এই ভূমিকম্প প্রবণ এলাকায় ভূমিকম্প কবে হতে পারে একটা সম্ভাবনা যেটা বের করতে পারে বিজ্ঞান। যদি বের করে তাহলে মানুষদের ত্বরান্বিত, মানে খুব সেখান থেকে তাড়াতাড়ি সরানো তাদেরকে সরিয়ে যেতে দেবে। পারে। তবে একটা বিষয় কিন্তু, এই যে আমাদের যত ন্যাচারাল ডিজাস্টার আছে, এই ডিজাস্টারের মধ্যে সব থেকে মানে সহজ ডিজাস্টার কিন্তু একমাত্র ভূমিকম্প, কারণ ভূমিকম্পে মানুষ নাও মারা যেতে পারে, হ্যাঁ, জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হতে পারে, কিন্তু মানুষ যদি ওই সাবধানতাটা অবলম্বন করতে পারে, যখন ভূমিকম্প হচ্ছে আমি কি করব, কিভাবে থাকব, কোথায় দাঁড়াবো, কোন কিভাবে আমি একদম সরাসরি রুফের তলে দাঁড়াবো না, আমি একটা কোনো কলামের নিচে দাঁড়াবো, এইগুলো যদি মানুষ মাথায় রাখতে পারেন, তাহলে কিন্তু মানে মৃত্যুকে ইয়ে করা যায়, মৃত্যুকে ঠেকানো যায়। কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলি, নেপালে যে ভূমিকম্পটা হয়েছিল সেখানে আমরা যখন ভিডিওগুলো দেখছিলাম, হুড়মুড় করে সব বাড়িঘর ভেঙে পড়ছিল। এরকম তীব্র মাত্রায় যদি ভূমিকম্প হ্যাঁ, হয়, এইটাও একটা বিষয় তুমি দেখবে বর্ণা, যে ভূমিকম্পে কিন্তু মানে একদম মাটি ফেটে গেল, আগুন বেরোলো, সেই রকম ভূমিকম্প তো এখন হচ্ছে না, একটা সময় হতো হয়তো 10,000, 15,000, 20,000 বছর আগে। কিন্তু এই যে এখনকার যে ভূমিকম্পগুলো হয়, এই ভূমিকম্পগুলো কিন্তু ন্যাচারাল ক্যালামিটি তো এরকম হবে, এটা হতেই পারে, কিন্তু আমাদের দোষেই আমরা মারা যাই। কত বড় বড় বিল্ডিং এ আমরা থাকি, কিন্তু আমরা যদি একটা টিনের ঘরে যদি আমরা থাকি, আমরা কেউ মরবো না, মরেও না এরকম কেউ একটা সময়। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে যে ভূমিকম্প নিয়ে তো অনেক কথা হলো, এবং ভূমিকম্পের সচেতনতার কথা বারবার আপনি জোর দিচ্ছেন। 1994 সাল আমার মনে আছে যে তখন আমি কার্শিয়াংয়ে ছিলাম। কার্শিয়াং হচ্ছে এই অঞ্চলটায় যে বর্ণা যে অনুষ্ঠানটা শুরু করলো, যে আমাদের এই অঞ্চলটা হচ্ছে ভূমিকম্প প্রবণ এলাকা, এবং এটা আমরা জানি নবীন ভঙ্গিল হিমালয় পর্বত, একদমই তাই। তাহলে এই দার্জিলিং হিমালয় রেঞ্জ যেটা, সেটা নবীন ভঙ্গিল একদম। তা যেটা গল্পটা বলছি, 1994 সাল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি জিওগ্রাফি ডিপার্টমেন্টের অধ্যাপক এবং ছাত্ররা দার্জিলিংয়ে, মানে শিলিগুড়ি থেকে কার্শিয়াং, দার্জিলিং, এই সমস্ত টোটাল অঞ্চলটাতে একটা সমীক্ষা চালিয়েছিল। আচ্ছা, তো সমীক্ষার সাথে আমি জিওগ্রাফি স্টুডেন্ট নয়, তবুও যুক্ত ছিলেন, স্যারদের সাথে যুক্ত ছিলাম, ছাত্ররা বন্ধু আমার। ওই সমীক্ষায় একটা দেখা গেছে কার্শিয়াংয়ে, আপনি দেখবেন আমভুটিয়ার ওখানে একটা বিরাট ধস আছে। এই ধসপ্রবণ এলাকায়, এই ধসপ্রবণ এমন একটা দিন আসতে পারে, যদি একটা
8-এর উপরে রিক্টার স্কেলে যদি ভূমিকম্প এই অঞ্চলে হয়, দেখা হলো কোনো একদিন শিলিগুড়ির সাথে কার্শিয়াং মিশে গেছে, হ্যাঁ, হতেই পারে। এরকম হতে পারে। তো এই যে সম্ভাবনা, এই সম্ভাবনা থেকে কিন্তু সচেতনতার কথা আপনি যেহেতু বললেন, খুব দরকার, মানুষকেই এগিয়ে আসতে হবে। একদমই তাই। কি করা দরকার, কি করা দরকার নয়, ঠিক তাই। হ্যাঁ বর্ণা, কি বলো? একদমই তাই। এবার ওনারা তো অনেক কথা বললেন, সবাই সবার অভিজ্ঞতার কথা আমরা শেয়ার করলাম। 2011 সালে সিকিমে ভূমিকম্প হয়েছিল, সেখানে অন্তত 150 জন মারা যায়। একটু ইনফরমেশন দিয়ে রাখি সবাইকে, শিলিগুড়িতে 1 জন মারা যায়, দার্জিলিংয়ে 2 জন। তারপরেই আবার 2015-তে নেপালের ভূমিকম্পে 8000 জন মারা যায়। 2001-এ লাতুবে ভয়াবহ ভূমিকম্পে প্রায় 3000 জন মারা যায়। ভুজে 2001 সালের 26 জানুয়ারি ভুজে যে ভূমিকম্প হয়েছিল, সেখানে প্রায় 20,000 মানুষ মারা যায়। মানে লাটুরে যেটা হয়েছিল 1993, হ্যাঁ, এবং ভুজে হয়েছিল 2001-এ। তা যাই হোক, এই ভূমিকম্প নিয়ে সচেতন হতে হবে একদম। আমাদের সবশেষে একটাই কথা, যদি জীবন বাঁচাতে হয় তাহলে সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে। এবং আরো একটা বিষয় বর্ণা, এটাও একটু সবাই আমাদের দর্শকদের একটু বলে রাখা যায়, এখন তো যেহেতু আমরা মানে হাই স্ক্র্যাপারে থাকি, হাই রাইজ বিল্ডিং এ থাকি, এই ভূমিকম্পের সময় কেউ তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে যাবেন না। একটু চেষ্টা করবেন যে কোনো শক্ত জায়গায়, অর্থাৎ যেখানে বিম আছে, একটা বিল্ডিং এর যে সমস্ত জায়গায় বিমগুলো থাকে, ওই বিমের নিচে সবাই থাকার চেষ্টা করবেন, রুফটা বাদ দিয়ে বিমের নিচে। এবং আরো একটা সাবধানতা অবলম্বন করা যেতে পারে, যেহেতু আমাদের অনেক বাড়িতে এখন চৌকি নেই, চৌকি হলে ওটা সুবিধা হয়। এখন তো সব বন্ধ করা, সব বিছানা, ওই চৌকির নিচে কিন্তু মাথাটাকে বাঁচানোর জন্য যে বালিশ থাকবে, ঘরে যে বালিশ থাকবে, ওই বালিশ মাথার ওপর দিয়ে, মানে মাথায় বালিশ দিয়ে না, মাথায় বালিশ দিয়ে থাকতে হবে, এবং ওই চৌকির নিচে। এগুলো হচ্ছে ভূমিকম্প হাত থেকে বাঁচার কতগুলো, মানে অর্থাৎ খুব আহত, মৃত্যুর মুখে চলে যাওয়ার থেকে এগুলো বাঁচার একটা পদ্ধতি আর কি। একদম এই সমস্ত খুব ভালো বললেন কল্যাণবাবু, যে সচেতনতার কথা। হ্যাঁ, এই সচেতনতার সাথে আরেকটা যোগ করতে চাই, সেটা হচ্ছে পরিবেশকে রক্ষা করুন। একদম তাই। পরিবেশ, এই যে মানে আমাদের ন্যাচারাল ক্যালামিটি যেটা বলছি, এখনো জানুয়ারি মাসে এই সময় এই টেম্পারেচার, হ্যাঁ, এটা একটা আশ্চর্য। গ্লোবাল ওয়ার্মিং, সবুজায়ন কমে যাচ্ছে, আমাদের ধীরে ধীরে যে দূষণ বাড়ছে, এর ফলে আমাদের জীবন যাত্রাটাই একটা দুর্বিষহ হয়ে যাবে। তো সেই জন্য পরিবেশ দূষণ যতটা পারুন কম করার চেষ্টা করুন। আপনার সচেতনতাই হবে ভবিষ্যৎ নতুন প্রজন্মের জন্য একটা শুভ দিক, সুন্দর পৃথিবী একটা হতে পারে। ঠিক, বেশ, তাহলে আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করি। অনেক কথা বললাম ভূমিকম্প নিয়ে, সবকিছুর মূলে কিন্তু এই একটাই, আমরা মানুষ, আমরা মানব জাতি। আমরা যদি এগিয়ে আসি তাহলেই সবকিছুকে আশা করি খুব ভালোভাবে রুখতে না পারলেও কিছুটা কিন্তু আমরা রুখতে পারবো। তার সাথে একটু আগে অতনু স্যার যেটা বললেন, পরিবেশকে রক্ষা করা, সেটা কিন্তু সবার আগে সকলকে উদ্যোগ নিয়ে একসাথে করতে হবে। এ বিষয়ে কিন্তু সেই লাইনটা মনে পড়ছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি, একদম সেই রকম ভাবে। তাহলে আজ এই পর্যন্তই, শুভরাত্রি, ভালো থাকবেন। আসছে হাতিও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত 9টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, Voice of the Marginal.